হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলা অসুখী একজন এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই কবিতার সমস্ত শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। অতএব তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নাও, কারণ সেই ভিডিওটি দেখে নিলে এই ভিডিওটা তোমাদের করতে সুবিধা হবে। অতএব তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি? তো এখানে আমি বলতে কবি নিজেকে বা কবিতার কথককে বুঝিয়েছেন। ছেড়ে দেওয়ার তাৎপর্য না, যুদ্ধক্ষেত্রের আহ্বান বিপ্লবী কবিকে ঘর ছাড়তে বাধ্য করেন। এই যুদ্ধক্ষেত্র হয়তো বিপ্লবের সশস্ত্র পথ। বৃহত্তর জীবনের এই আহ্বানের কাছে সাংসারিক বন্ধন নেহাতি তুচ্ছ হয়ে যায়। সেই কারণেই প্রেমিকাকে অনন্ত অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কবিকে চলে যেতে হয় বহু দূরে। এই বিচ্ছেদের কথাই আলোচ্য অংশে বলা হয়েছে। পরের প্রশ্ন কি বলছে দেখেন, আমি চলে গেলাম দূরে। কে কেন দূরে চলে গিয়েছিলেন? তো পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবিতার প্রিয়তমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। কেন দূরে চলে গিয়েছিলেন? না, মানুষ অনেক সময় কর্তব্যের জন্য, দেশ ও দশের মুক্তির জন্য বিপ্লবের পথে পা বাড়ায়। সেই পথ আসলে সশস্ত্র সংগ্রামের পথ। সেখানে গিয়ে ফিরে আসা সবসময় সহজ হয় না। এভাবেই স্বদেশকে মুক্ত করার লক্ষ্যে কবিও তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখে নাও। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? কবি একথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? না, আমার বলতে এখানে তোমরা আমারটা কোটেশনের মধ্যে রাখবে, ঠিক আছে? তাহলে আমার বলতে কবি পাবলো নেরুদার কথা বোঝানো হয়েছে। একথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? না, মুক্তির স্বপ্ন কখনো কখনো মানুষকে গৃহত্যাগ করতে বাধ্য করে। কঠোর এবং রক্তাক্ত বিপ্লবের পথকেই সে তার আপন পথ বলে মনে করে। তার স্মৃতি, চেনা পৃথিবী, প্রিয় মানুষ সবকিছুকে পেছনে ফেলে সে এগিয়ে যায় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে। সাংসারিক জীবনে ক্রমশ বিবর্ণ হয়ে যায় মানুষটির স্মৃতি। প্রশ্নোদ্ধৃত উক্তির দ্বারা কবি সেই কথাই বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন, ঘাস জন্মালো রাস্তায়। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটি কোন তাৎপর্য বহন করে? না, যে পথ দিয়ে বিপ্লবী কবি গৃহত্যাগ করে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, এখানে সেই পথের কথা বলা হয়েছে। কোন তাৎপর্য বহন করে? না, কবিতার কথক তার প্রিয়জনের সান্নিধ্য ত্যাগ করে পা বাড়িয়েছিলেন বিপ্লবের পথে। সেই পথে যারা যায় তাদের ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না। ধীরে ধীরে বৃষ্টিতে ধুয়ে যায় তাদের পায়ের দাগ, তারপরে সেই রাস্তায় ঘাস জন্মায়। স্মৃতি এভাবে ঘাসের আড়ালে চিরকালের মতো হারিয়ে যায়। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি বারবার তোমাদের এসে থাকে, অতএব এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির? এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? না, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটির কথা বলা হয়েছে। তাৎপর্য না, কর্তব্যের টানে কথক ভালোবাসার মানুষকে বাড়ির দরজায় অপেক্ষমান রেখে সুদূরের যাত্রীকালের উজান হাওয়ায় জীবন চলে আপন ছন্দে। সময়ের সারণী বেয়ে ধেয়ে আসে যুদ্ধ আর ধ্বংসলীলা। কবির ভাষ্যে রক্তে এক আগ্নেয় পাহাড়, এতে খুন হয় শৈশব বৃদ্ধ, ধ্বংস হয়ে যায় জনপদ স্মৃতি। কিন্তু ধ্বংস আর রক্তপাতের মাঝেও মৃত্যু কথকের প্রিয় নারীকে স্পর্শ করতে পারে না, কারণ কবির বিশ্বাস ভালোবাসা মৃত্যুহীন প্রাণ, চির শাশ্বত, চির অমর। ধ্বংস আর সবের মাঝেও সেই মেয়েটি এক বুক ভালোবাসা আর অনন্ত প্রত্যাশা নিয়ে প্রিয় মানুষের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন দেখে নাও। শান্ত হলুদ দেবতারা, কোন কবিতার অংশ? দেবতাদের শান্ত ও হলুদ বলা হয়েছে কেন? না, উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ। শান্ত হলুদ কথাটি দেবতাদের উদ্দেশ্যে বিদ্রূপ অর্থে প্রয়োগ করা হয়েছে। দেবতারা স্বভাবত শান্ত, তাদের প্রশান্ত মূর্তির সামনে মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু এই আশা আকাঙ্ক্ষা সত্ত্বেও দেবতারা যুদ্ধকে ঠেকাতে পারেন না। হলুদ শব্দটির সাহায্যে দেবতাদের সেই বিবর্ণ উপস্থিতিকে বোঝানো হয়েছে। বিশেষণটি সার্থক হয় যখন দেখা যায় যে যুদ্ধের ধ্বংসলীলা থেকে দেবতারাও নিজেদের রক্ষা করতে ব্যর্থ হন। পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল? তাৎপর্য বিশ্লেষণ করো।
যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া শহরে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল। যে কোনো যুদ্ধই আসলে ধ্বংসকে বয়ে আনে। যেখানে একদিন শহর ছিল, সেখানে ধ্বংসস্তূপের চিহ্ন পড়ে থাকে শুধু কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা ইত্যাদি যেন ধ্বংসের চিহ্ন হয়ে থাকে। আর রক্তের কালো দাগ হত্যা, হিংসা, রক্তাক্ততার কাহিনীকেই স্পষ্ট করে তোলে। অত্যাচারী শাসক শক্তি নিজের ক্ষমতা রক্ষার তাগিদে এই রক্তপাত ঘটায়। পরের প্রশ্ন দেখে নাও। যেখানে ছিল শহর, শহরের কি পরিণতি বর্ণনা করো। পাবলো নেরুদার অসুখী একজন কবিতার শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশে যুদ্ধ অস্থিরতা আর ধ্বংসকে বহন করে আনে। ঠিক তেমনি এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। এভাবে যুদ্ধের ভয়ানক বিভীষিকায় আস্ত একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো পরবর্তী বড় প্রশ্নটি দেখে নাও। এখান থেকে এই একটি বড় প্রশ্ন করলে আশা করি তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও। না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ওই অক্ষমতার কারণ কবিতা অনুসরণে লেখো। তারা বলতে কি না, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় তারা বলতে মন্দিরে হাজার বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতাদের কথা বোঝানো হয়েছে। এবার অক্ষমতার কারণ না, আলোচ্যমান কবিতায় কবি তুলে ধরেছেন যুদ্ধের তাণ্ডব লীলার এক করুণ চিত্র। সাম্রাজ্যবাদী শক্তি তার সর্বগ্রাসী প্রচণ্ডতা নিয়ে আছড়ে পড়ে জনপদে। এক সময়কার প্রাণ প্রাচুর্যে ভরা শহর অচিরেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সেখানে শুধু দোমড়ানো লোহা, পোড়া কাঠ কয়লার সম্ভার আর রক্তের একটা কালো দাগ। এই ধ্বংসলীলার তাণ্ডবে বাদ যায় না মন্দির। মধ্যযুগের কবি ভারতচন্দ্র যেন সেই সত্যেরই প্রতিধ্বনি করেছিলেন। মন্দির পুড়িলে কি দেবালয় এড়ায়? দেখে নাম। না, দেবতা ও তার মন্দির মানুষের বিশ্বাসের লীলাভূমি। হাজার বছর ধরে সেখানে দেব বিগ্রহ তথা মানুষের পরম নির্ভরতার প্রতিষ্ঠান। কিন্তু যুদ্ধের নারকীয় ধ্বংসলীলা মানুষের সেই বিশ্বাসের মূলে আঘাত করেছে। স্থানচ্যুত হয়েছে দেবতা শুধু মন্দির থেকেই নয়, মানুষের মন থেকেও। কবি যেন সচেতনভাবেই কটাক্ষ করেছেন দৈব মহিমার অসারত্বের প্রতি। মানবতার বিনষ্টিতে, সভ্যতার ধ্বংস সাধনে জনপদ নিশ্চিহ্ন হয়ে গেলেও দৈব মহিমা প্রতিরোধী। তারাও যেন মানুষের মতোই অসহায়, নিরালম্ব, আর হয়তো সে কারণেই চূর্ণ বিচূর্ণ। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্ত।